অবরুদ্ধ গাজায় অসহায় ফিলিস্তিনিদের ওপর হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 20 জন। এদিকে শনিবার রাফার মোরো করিডোর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে তেল আবিব। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছে তেহরান ও ওয়াশিংটন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের প্রভাবে মার্কিন ডলারের ব্যাপক দরপতন হয়েছে, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সব ধরনের মানবিক সংকটের পাশাপাশি খাদ্য ও পানি সংকট জটিল আকার ধারণ করেছে। যেসব উপাদান মানুষের বাঁচার জন্য একান্তই জরুরি, সেই সব যাতে অসহায় গাজাবাসীর নাগালের আওতায় আসতে না পারে তা নিশ্চিত করেছে ইসরায়েল। পানি, জ্বালানি, খাদ্য ও ওষুধ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। গাজার একমাত্র সচল পানির উৎসে ইসরায়েল হামলা চালানোর পর উপত্যকাটিতে পানির প্রবল সংকট দেখা দিয়েছে। আগে গাজার 70% খাবার পানির সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এতে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। গাজার পানির প্রধান যোগানদাতা ইসরায়েলি কোম্পানি মেকোরোট, যা আন্তর্জাতিক দাতব্য ও মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় সেখানে পানি সরবরাহ করে আসছিল। ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এ কোম্পানির পাইপলাইনে হস্তক্ষেপ করেছে। গাজা সিটি পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, সংযোগ বিচ্ছিন্নের কারণে গাজা শহরের পূর্বাংশের সুজাইয়া এলাকার প্রধান পাইপলাইনে এখন আর পানি পৌঁছাচ্ছে না। ফলে পুরো অঞ্চলের সাব চ্যানেলগুলো অচল হয়ে পড়েছে। কোথাও কোথাও অল্প কিছু পানি পাওয়া গেলেও তা নিতে মরিয়া হয়ে উঠছেন স্থানীয়রা, যা পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলছে। ভোর থেকে পানির জন্য অপেক্ষা করছি, কিন্তু পানি নিয়ে কোনো ট্রাক আসেনি। কালকেই পানি ছাড়া দিন কাটিয়েছি। গাজায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। সীমান্তও বন্ধ। তৃষ্ণায় মানুষজন ছটফট করছে। এখানকার পরিস্থিতি খুবই খারাপ, আর দিন দিন অবস্থা শুধু অবনতিই হচ্ছে। খাবার, পানি, মাথার নিচে ছাদ ছাড়া দিনের পর দিন বোমা হামলার সাথে লড়াই করছি আমরা। এভাবে চলতে থাকলে ফিলিস্তিনিদের কোনো অস্তিত্বই থাকবে না। দীর্ঘদিনের অবরোধ, অবকাঠামোর ধস ও ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজায় বিশুদ্ধ পানির সংকট আগেই ছিল। এখন পরিস্থিতির আরও অবনতি ঘটছে এবং গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে গেল 7 দিন ধরে ইসরায়েল সীমান্তে কঠোর অবরোধ আরোপের ফলে গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছায়নি। ফলে গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। প্রতিদিন এক মুঠো খাবারের জন্য সংগ্রাম করছে সেখানকার সাধারণ অসহায় মানুষ। শিশুদের মধ্যে অপুষ্টি ভয়াবহভাবে বেড়েছে। গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA এ তথ্য জানিয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার তেল আবিবের এই বিক্ষোভে জড়ো হয় জিম্মিদের স্বজন সহ সাধারণ ইসরায়েলি নাগরিকরা। এদিন বিক্ষোভকারীরা ইহুদিদের পাসওভার উৎসবের আগে জিম্মিদের মুক্তির দাবি তুলেছেন। জিম্মিদের মুক্ত করতে গাজায় হামলা বন্ধ করে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান ইসরায়েলিরা। 2023 সালে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর কয়েক দফায় বেশ কয়েকজন জিম্মি মুক্তি পেয়েছে। বর্তমানে হামাসের হাতে আটক রয়েছে 59 জন। তাদের মধ্যে জীবিত ও মৃত উভয় ধরনের জিম্মি রয়েছে। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে শনিবার টাইমস স্কয়ারের সামনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এদিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে রয়েছে বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সমাবেশে অংশ নেওয়া নাগরিকরা জানান, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বাক স্বাধীনতার অধিকার রয়েছে। এর আগে ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তাকে 1 মাস আগেই আটক করা হয়েছিল। খলিল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং তার বিরুদ্ধে এর আগের কোনো অপরাধের অভিযোগ নেই। তবে আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন খলিল।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শনিবার প্রথম দফার আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। এই বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস আলাদা বিবৃতি দিয়েছে। এদিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলাদা কক্ষে অবস্থান করেন। ওমানের মধ্যস্থতার প্রায় 2.5 ঘণ্টার এই আলোচনায় দুপক্ষের মধ্যে কয়েক দফা বার্তা আদান প্রদান হয়। আলোচনায় দুপক্ষই সমঝোতায় পৌঁছতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আগামী 19 এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, সমাধানযোগ্য বিষয়গুলো অত্যন্ত জটিল হলেও এই আলোচনা পারস্পরিক সমঝোতার পথে একটি বড় পদক্ষেপ। মোবাইল কম্পিউটারের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কয়েকদিন আগেই আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর ট্রাম্প 145% চাপিয়েছেন। মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপলের আইফোন এবং অন্য পণ্যগুলোর বেশিরভাগই উৎপাদিত হয় চীনে। সেক্ষেত্রে চীনা পণ্যে কড়া হারে শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলের পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মোবাইল ও কম্পিউটারকে আমদানি শুল্কের নতুন নীতি থেকে বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনার বড় একটি অংশ আপাতত স্থগিত, তবে চীনের সাথে এই শুল্ক যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছেন তিনি। ট্রাম্প এই পরিবর্তনের মাধ্যমে নিজের বাণিজ্য নীতির যে কয়েকটি লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তার কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরো জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রকে শোষণ করছে, তাই সব দেশের ওপর 10% শুল্ক এবং কিছু দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। তবে অন্তত 75টি দেশের নেতারা তার সাথে চুক্তি করতে যোগাযোগ করায় তৈরি হয়েছে আলোচনার সম্ভাবনা। ট্রাম্প আশা করেছিলেন শুল্ক বসিয়ে নিজেদের শিল্প খাতকে তিনি আবার সক্রিয় করবেন, তবে বাস্তবতা হলো হুটহাট সিদ্ধান্ত পাল্টানোর ফলে ব্যবসায়ীরা দ্বিধায় পড়েন। তাদের মতে শুল্ক নীতিতে ধারাবাহিকতা না থাকায় শিল্প প্রতিষ্ঠানগুলো বড় কোনো বিনিয়োগে যেতে সাহস পাচ্ছে না। এদিকে চীন বহুদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ঠকিয়ে আসছে এমন অভিযোগ তুলে চীনকেই শুল্কযুদ্ধের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প, এমনটাই বলছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। তবে বর্তমান সমস্যার জন্য ট্রাম্প চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের পুরনো নেতৃত্বকে দায়ী করেন বেশি। এর আগে হোয়াইট হাউস বলেছে, চীন যদি এগিয়ে এসে চুক্তির ইচ্ছা দেখায় তাহলে ট্রাম্প অত্যন্ত উদারতা দেখাবেন। তবে বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে শক্ত অবস্থান নেওয়া ঝুঁকিপূর্ণ। এতে যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় মিত্ররা দূরে সরে যেতে পারে। ট্রাম্প মনে করেন শুল্ক থেকে বিপুল পরিমাণ রাজস্ব আসবে, যা দিয়ে কর কমানো ও জাতীয় ঋণ পরিশোধ করা সম্ভব। তবে বিশ্লেষকরা বলছেন 10% হারে শুল্ক আরোপ করা হলে 10 বছরে প্রায় $2 লক্ষ কোটি রাজস্ব আসতে পারে। আবার মার্কিন কংগ্রেস যে কর ছাড় দিয়েছে তা একই সময়ে $5 লক্ষ কোটি ঘাটতি তৈরি করতে পারে। এছাড়া ট্রাম্প বলছেন, দেশের ভেতরে উৎপাদন বাড়লে প্রতিযোগিতা তৈরি হবে এবং এতে পণ্যের দাম কমবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক আরোপে সাধারণত পণ্যের দাম বেড়ে যায়, কারণ আমদানিকৃত পণ্যের দাম বাড়ে এবং ঘরোয়া পণ্যের প্রতিযোগিতা কমে যায়। আরেক গবেষণায় দেখা গেছে 10% শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর বছরে গড়ে অতিরিক্ত $1,253 ব্যয় করতে হতে পারে। তাই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিম্ন আয়ের পরিবারগুলো এই শুল্কের বোঝা সবচেয়ে বেশি অনুভব করবে, যা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঋতু সাহা, 71। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে বড় দরপতনের মুখে পড়েছে মার্কিন ডলার। গত সপ্তাহে সুইস ফ্রাঙ্ক এবং ইউরোর বিপরীতে ডলারের দাম বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে, যা 2022 সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের জবাবে চীনের পাল্টা শুল্ক আরোপ বিশ্ববাজারে উদ্বেগ তৈরি করেছে। ফলে বিনিয়োগকারীরা মার্কিন ডলার থেকে মুখ ফিরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ মুদ্রা ও সম্পদের দিকে ঝুঁকছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বার্লিনের মতো ইউক্রেনকে ভাগ করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত জেনারেল কেইথ কেলগ এই
প্রস্তাব দিয়েছেন। কেলগ দ্য টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সেনারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা বলয় গঠন করতে পারে, আর রাশিয়ার সেনারা পূর্বাঞ্চলে থাকবে। উভয় অঞ্চলের মাঝে থাকবে ইউক্রেনের বাহিনী এবং একটি অস্ত্রমুক্ত এলাকা। ইউক্রেনে অবস্থিত কুসাম ফার্মাসিউটিক্যালস নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে। ভারতে অবস্থিত ইউক্রেন দূতাবাস দাবি করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ভারতের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টার্গেট করে হামলা চালিয়েছে। দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, হামলা চালিয়ে তারা শিশু ও বৃদ্ধদের জন্য তৈরিকৃত ওষুধ ধ্বংস করেছে। ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস এই হামলার নিন্দা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে ছড়িয়ে পড়া সহিংসতায় ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুমা নামাজের পর ওয়াকফ আইনের প্রতিবাদে শমশেরগঞ্জ থেকে সুতির সাজুর মোড় পর্যন্ত জাতীয় সড়ক 12 অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে অন্তত 10 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া শনিবার শমশেরগঞ্জের ধুলিয়ান এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন আহত হন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর অন্তত 1 সেনা নিহত হয়েছেন। আলাদা সংঘর্ষের এই ঘটনায় 3 সন্দেহভাজন স্বাধীনতাকামীও নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বিতর্কিত অঞ্চলের দক্ষিণের কিশতওয়ারের প্রত্যন্ত বনাঞ্চলে বুধবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এই সময় ভারতীয় সেনারা গুলি চালিয়ে 3 বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে। এদিকে শুক্রবার গভীর রাতে জম্মু কাশ্মীরের সুন্দরবানি জেলায় আলাদা সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর 1 সদস্য নিহত হন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।